আমরা এখন শুরু করব। এইটা আমরা বেটার ডিপ লার্নিং এর মধ্যে চ্যাপ্টার 7, ফিক্স ভ্যানিশিং গ্রেডিয়েন্ট উইথ রেলু। এইখানে আসলে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট যে প্রবলেম, সেই প্রবলেমটাকে আমরা কিভাবে রেলু অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে সলভ করতে পারি সেটা নিয়েই মূলত কথা বলা আছে। আর ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম কি, এটা কিভাবে আসলে প্রবলেম তৈরি করে এবং এই প্রবলেমটাকে আমরা কিভাবে রেলু অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে সলভ করতে পারি, এই উপরে কিছু প্রোগ্রাম দেওয়া আছে এবং এখানে গ্রাফিক্যাল ইন্টারফেস দিয়ে আসলে দেখানো আছে যে অন্য অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করলে কি হয়, রেলু ইউজ করলে কি হয়। এই বিষয়গুলো নিয়ে মোটামুটি আমরা আজকে কথা বলবো। ঠিক আছে, তো এইখানে আপনি যদি দেখেন, আমি একটু কিছু লাইন একটু প্রথম দিকে পড়বো। এখন দ্য রেকটিফাইড লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন, দ্যাট মিনস রেলু, is a piecewise linear function that will output the input directly if it has positive, otherwise it will output zero. রেলু ফাংশন কি আমরা জানি, রেলু ফাংশন হচ্ছে আসলে আহ এইটা হচ্ছে রেলু ফাংশনের, রেলু অ্যাক্টিভেশন ফাংশনের আউটপুট। রেলু এর মানেই হচ্ছে যে যদি নেগেটিভ ভ্যালু থাকে সেটা কিন্তু আসলে জিরো হয়ে যাবে, আর পজিটিভ ভ্যালু গুলা এজ ইট ইজ যেভাবে ছিল সেভাবেই থাকবে। তো আমরা কিন্তু হচ্ছে পজিটিভ ভ্যালু গুলা পাবো আর নেগেটিভ ভ্যালু গুলো আসলে জিরো হয়ে যাবে, এটা হচ্ছে রেলুর কাজ। কিন্তু অন্য কোনো অ্যাক্টিভেশন ফাংশন গুলো সাধারণত এটা হয় না। আমি যদি একটু আপনাদেরকে বিষয়টা দেখানোর চেষ্টা করি, সরি। আমরা যদি আপনাদেরকে অ্যাক্টিভেশন ফাংশন গুলো একটু দেখানোর চেষ্টা করি, দেখেন একটু খেয়াল করেন। এখানে আমরা অ্যাক্টিভেশন ফাংশনের গ্রাফিক্যাল অবস্থা এবং সাথে ইকুয়েশন গুলো দেখতে পাচ্ছি। এটা হলো সিগময়েড। ঠিক আছে, সিগময়েড, এটার নেগেটিভ ভ্যালু থাকবে, পজিটিভ ভ্যালু থাকবে। লিকি রেলু, এটা পরে বলছি। ট্যান্ট, এটার পজিটিভ নেগেটিভ দুটো ভ্যালু থাকবে। আমরা হচ্ছে ইয়েলো যদি দেখি, এখানেও কিন্তু নেগেটিভ পজিটিভ ভ্যালু আছে। রেলুতে দেখেন এখানে কিন্তু আসলে নেগেটিভ ভ্যালু গুলো সব জিরো হয়ে যাবে, বুঝতেই পারছেন। লিকি রেলুতে কিন্তু পুরোটা জিরো হয় না। এখন এইখানে এটাই কিন্তু স্পেশালিটি রেলুর। রেলু মানেই হচ্ছে আসলে এখানে কোনো অ্যাক্টিভেশন ফাংশনের কোনো নেগেটিভ ভ্যালু থাকবে না, এখানে পজিটিভ ভ্যালু থাকবে অথবা জিরো থাকবে। অন্য কোনো ফাংশন গুলো কিন্তু সেটা নাই। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। মূলত আজকে এই রেলু নিয়েই যত আমরা কিছু দেখবো, যে আসলে প্রবলেম কিভাবে ফিক্স, ভ্যানিশিং গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট প্রবলেম কিভাবে ফিক্স করতে পারি এবং আমরা সেভাবে সলভ করতে পারি। দেখেন, ইট হ্যাজ বিকাম দ্য ডিফল্ট অ্যাক্টিভেশন ফাংশন অফ মেনি টাইপস অফ নিউরাল নেটওয়ার্ক। এই রেলু আমাদের কিছু কিছু নিউরাল নেটওয়ার্কের মডেলের ক্ষেত্রে আমরা এটাকে ডিফল্ট আকারে কাজ করাই। কারণ কি? বিকজ এ মডেল দ্যাট ইউজ ইট ইজিয়ার টু ট্রেন and often অ্যাচিভ বেটার পারফরমেন্স। সহজেই লার্ন করানো যায় এবং পারফরমেন্স একটা লেভেল পর্যন্ত আসলে মেনটেন করা সম্ভব হয়। কি কারণে সেটা আমরা দেখবো, হ্যাঁ। তো এখানে এই টিউটোরিয়ালে মূলত আজকে যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে আমরা তিনটা জিনিস দেখতে পাবো: দ্য সিগময়েড অ্যান্ড ট্যানজেন্ট অ্যাক্টিভেশন ফাংশন। আমরা সিগময়েড এবং ট্যানজেন্ট, তার মানে আমরা যদি এটা দেখি আসলে আলটিমেটলি এই সিগময়েড এবং ট্যান, যেটা এই এই দুইটা অ্যাক্টিভেশন ফাংশনের দেখেন প্রপার্টিস কিন্তু অনেকটা কাছাকাছি আছে। যেমন হচ্ছে আমরা এটার নেগেটিভ ভ্যালু পাচ্ছি, এটারও কিন্তু নেগেটিভ ভ্যালু আছে। ঠিক আছে, তো কিন্তু রেলুর কিন্তু নেগেটিভ ভ্যালু নাই। মূলত আজকে আমাদের এই টিউটোরিয়াল গুলার মধ্যে এখানে এই সিগময়েড, ট্যান্থ এবং রেলু, এই তিনটার মধ্যেকার একটা কম্পারিজন আমরা দেখবো, যে মডেলের ক্ষেত্রে আসলে পারফরমেন্স কেমন হয় এবং স্পেশালি আমাদের নেটওয়ার্ক যদি ডিপ হয়ে যায় সেক্ষেত্রে সিগময়েড, ট্যান্থ কেমন পারফর্ম করে এবং রেলু দিয়ে আমরা আসলে সেগুলোকে সলভ করতে পারি কিনা, মানে আমাদের যে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম আছে সেটাকে আসলে কিভাবে সলভ করতে পারে, এই বিষয়গুলো নিয়েই মূলত আমাদের কথাবার্তা আজকে। ঠিক আছে, তো এখানে সিগময়েড এবং ট্যান আমার মনে হয় বুঝতেই পারছেন, এগুলো সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশনের গ্রাফ, যেটা নেগেটিভ সাইডে ভ্যালু আছে। এবং এইখানে আমরা যেটা দেখছি যে দেখেন এটা জিরোর এর পাশে কিন্তু ভ্যালু আছে, নেগেটিভ পজিটিভ আছে, নেগেটিভ আছে। ঠিক ট্যানতেও কিন্তু নেগেটিভ পজিটিভ ভ্যালু আছে। রেলুতে আসলে কোনো নেগেটিভ ভ্যালু নাই, আসলে জিরো। তো এই বিষয়গুলা আমাদের মাথায় রাখতে হবে, নেগেটিভ ভ্যালু সব জিরো হয়ে যাচ্ছে। তো এই জায়গাটাই যদি আমরা কাজ করি, যেটা বলছে, the sigmoid and Tranth activation function cannot use
cannot be used in network with many layers due to vanishing gradient problem. Vanishing gradient problem এর কারণে আমরা এটাকে আসলে ইউজ করতে পারি না। vanishing gradient problem কি সেটা আমি বলছি। The rectified linear activation function ReLU overcomes the vanishing gradient problem, allowing models to learn faster and perform better. ReLU আসলে এই ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেমকে সলভ করতে পারি এবং ফাস্ট এবং ভালো আউটপুট দিতে পারি। দ্য ReLU is a default activation when developing MLP and convolutional neural network. CNN এবং MLP মানে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক এবং মাল্টিলেয়ার পারসেপশনে আমরা সাধারণত ReLU-টাকে ডিফল্ট অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে ইউজ করি। কেন করি এইটাই এখন আসলে বলবো। এইটা আসলে মেইনলি হচ্ছে দেখেন আমাদের কিন্তু সবই পপুলার, এখানে সিগময়েড খুবই পপুলার একটা অ্যাক্টিভেশন ফাংশন, ট্যান্থ এটাও খুব পপুলার, রেলু। এখন এই দুইটা সিগময়েড ট্যান্থ বাদ দিয়ে রেলুই কেন ইউজ করতে হবে? কারণ হচ্ছে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেমকে রিমুভ করতে হবে। ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম কি আমরা যদি এটা ক্লিয়ারিফাই করি, দেখেন এই টপিকটাই দেখেন, এটা আসলে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম। ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম হচ্ছে যে যদি আপনার নেটওয়ার্কটা আপনি খুব বেশি ডিপ করে ফেলেন, দেখেন এখানে লেখা আছে, পুরো ডকুমেন্ট আমি পড়বো না, আমি আপনাদের দিয়ে দেবো, কিছু কিছু জায়গায় আমি ফোকাস করি। ইফ ইউর নেটওয়ার্ক হ্যাজ মেনি লেয়ার্স, লেয়ার্স মানে হচ্ছে আপনি এমএলপি তে যদি হিডেন লেয়ার সংখ্যা বাড়িয়ে দেন, সেটাই বলছে যে ইফ ইউর নেটওয়ার্ক হ্যাজ মেনি লেয়ার্স, ইচ ডেরিভেটিভ ইজ ইউজুয়ালি যে স্মল নাম্বার। ধরেন যে একটা লেয়ার থেকে পার করে যখন আমরা পরের লেয়ারে যাব, আলটিমেটলি কি হয়, ওয়েট আপডেট হয়। ওয়েট আপডেটটা ডিপেন্ড করে কার উপরে, গ্রেডিয়েন্টের উপরে। তো যত লেয়ার পাস করবে আসলে গ্রেডিয়েন্টের ভ্যালু ছোট হতে থাকে। তো যদি খুব বেশি লেয়ার দিই তাহলে ভ্যালু ছোট হতে 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 এমন অবস্থায় যায় যে যেই পরিমাণ ছোট হয় ওই ছোট ভ্যালু দিয়ে গ্রেডিয়েন্টে যে স্মল ভ্যালু পাচ্ছি সেই ভ্যালু দিয়ে ওয়েট আপডেট করলে আসলে নেটওয়ার্কে খুব একটা ইফেক্ট পড়ে না, কোনো কোনো ক্ষেত্রে একবারেই পড়ে না। তো আপনার লেয়ার যদি বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু গ্রেডিয়েন্টের ভ্যালু কমতে থাকবে এবং এমন এক পর্যায়ে যে এমন অবস্থা হবে গ্রেডিয়েন্টের ভ্যালু যে ওই কম ভ্যালু দিয়ে আসলে ওই স্মল ভ্যালু দিয়ে আসলে ওয়েট আর আপডেট হচ্ছে, আলটিমেটলি আপনার নেটওয়ার্ক কিন্তু কাজ নাও করতে পারে, ঠিক মতো কনভার্জ নাও হতে পারে, সেটা কিন্তু মুশকিল। দেখেন লেখা আছে when you keep multiplying these small numbers across many layers, তার মানে ডেরিভেটিভ যে ভ্যালু গুলা they shrink to almost zero। এটাই হলো সমস্যা, খুবই কাছাকাছি চলে যায়, মানে জিরোর কাছাকাছি। আলটিমেটলি এটা কিন্তু ঝামেলা তৈরি করে, অনেক ক্ষেত্রে ট্রেনিং বিকামস ভেরি স্লো এন্ড ফেইলস কমপ্লিটলি। ছোট স্লো হতে পারে এবং ফেল করতে পারে। ঠিক আছে, এখানে দেখেন এক্সাম্পল উইথ সিগময়েড। সিগময়েডের একটা এক্সাম্পল বলছে এইটা। আমি আপনাদের বেটার হচ্ছে একটা গ্রাফ দেখাই, এইটা দেখেন, এই ফিগারটা খেয়াল করেন, এখানে সবগুলা করে খুবই ক্লিয়ার করে দেওয়া আছে। দেখেন এখানে লেখা আছে why ReLU is good at preventing vanishing gradient compared to sigmoid and TAN। সিগময়েড এবং ট্যান্থ অ্যাক্টিভেশন ফাংশনের তুলনায় রেলু কেন ভালো পারফর্ম করে এটা একটু পরে আমি দেখাই আপনাদের। ইন ডিপ নিউরাল নেটওয়ার্ক gradients are propagated backward using the chain rule. If activation derivatives are very small, repeated multiplication makes the gradient almost zero। দেখেন ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেমে কি হয়, আপনি যদি লেয়ার বাড়াতে থাকেন আলটিমেটলি ওয়েটটা ডিপেন্ড করে আপনার ডেরিভেটিভের ভ্যালুর উপরে, যেমন এখানে দেওয়া আছে। এইভাবে কিন্তু যত লেয়ার বাড়াবেন এইটা কিন্তু বাড়তে থাকবে এবং আলটিমেটলি মাল্টিপ্লিকেশন করে যেটা আসবে, আমরা কিন্তু দেখেছি যে আমরা যখন ওয়েট আপডেট করি, আপনি একটু মনে করেন যে আমরা যে অ্যালগোরিদমটা দেখেছিলাম ডিপ লার্নিং এর মাল্টি লেয়ার পারসেপ্টরে, আমাদের একটা ইনপুট লেয়ার ছিল, হিডেন লেয়ার ছিল, আউটপুট লেয়ার ছিল। আমার হিডেন এবং আউটপুট লেয়ারের যে ওয়েট, সেই ওয়েটটা কিন্তু হচ্ছে আমাদের ইররের উপরে বেস করে তৈরি হচ্ছিল। আবার ইনপুট এবং হিডেন লেয়ারের যে ওয়েট, সেই ওয়েট কিন্তু হিডেন এবং আউটপুট লেয়ারের ওয়েটের উপরে ডিপেন্ডেন্ট। তো এইখানে আমাদের কিন্তু হচ্ছে একটা চেইন মাল্টিপ্লিকেশনের মাধ্যমে জিনিসগুলো ঘটে। ঠিক আছে, সেটাই বলছে এখানে দেখেন when many terms are less than one the gradient, এখানে যে আপনি যত লেয়ার ইউজ করবেন তত মাল্টিপ্লিকেশন বাড়বে এবং এটা যদি একের নিচে হয় আলটিমেটলি, এবং দুর্ভাগ্যবশত সিগময়েড এবং ট্যান্থের ভ্যালু একের নিচেই হয়, যত বাড়াতে থাকবেন তত ঝামেলা হবে, আমি দেখাচ্ছি। তো যদি একের নিচে হয়, আপনি যদি মাল্টিপল ভ্যালু এভাবে একের নিচে গুণ করতে থাকেন, সেটার ভ্যালু কিন্তু আরো ছোট হয়ে যাবে থাকে। ওটাই বলছে দ্য গ্রেডিয়েন্ট শ্রিঙ্কস র্যাপিডলি, ভেরি স্মল লার্নিং, সরি ভেরি স্লো লার্নিং, আর্লি লেয়ার্স স্টপ আপডেটিং, ডিপ নেটওয়ার্ক বিকাম হার্ড টু ট্রেন। ওই যে
খুব যদি ডিপ হয়ে যায়, লেয়ার যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা লার্ন করতে কঠিন হয়ে পড়ে। কি হইতে পারে দেখেন তো, সিগময়েড অ্যাক্টিভেশন। এটা হলো সিগময়েডের গ্রাফ। আমরা এখনই দেখলাম যে এটা নেগেটিভ ভ্যালু আছে, কিন্তু জিরো নিচেও আছে, জিরোর উপরেও আছে। আমরা এটাকে এই ফাংশন দিয়ে ডিফাইন করতে পারি 1/1 + e⁻⁻x, এটা তো ওয়েটেড সাম। এটাকে যদি ডেরিভেটিভ করি, তাহলে ডেরিভেটিভ করলে আমাদের এই ভ্যালুটা পাবো 0.25। ওকে, এটা হচ্ছে তার গ্রাফ ডেরিভেটিভের। দেখেন এখানে লেখা আছে ডেরিভেটিভ ইজ অলওয়েজ লেস দেন 0.25। সবসময় মানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ডেরিভেটিভের 0.25, এর উপরে উঠবে না, এর ছোট হতে পারে। দেখেন এটা সমান সমান আমরা ধরতে পারি যে এটা খুবই স্মল। এখন এগুলা যদি গুণ করতে থাকেন, দেখেন sigmoid structure for large positive negative values, derivative becomes almost zero extremes। আপনি যদি এটা গুণ করতে থাকেন, যদি যত লেয়ার বাড়বে তত এইরকম ভ্যালু যদি গুণ হতে থাকে, আলটিমেটলি কি হবে, আরো ভ্যালু ছোট হতে থাকবে, আরো ভ্যালু ছোট হতে থাকবে। লেয়ার যত বাড়াবেন আপনার এই চেইন যে ডেরিভেটিভের মাল্টিপ্লিকেশন, সেটা কিন্তু ছোট হতে থাকবে। এই যে লেখা আছে, যত ছোট হতে থাকবে আলটিমেটলি শেষের দিকে যে আপনার ওয়েট আপডেট ওই স্মল ভ্যালুর জন্য খুবই কম পরিমাণ হবে বা একেবারে হবেই না। তো এইরকম যদি কোনো কন্ডিশন ঘটে, তাহলে ঘটনাটা কি ঘটবে, আলটিমেটলি আপনার নেটওয়ার্ক ঠিক মতো আপডেট হবে না বা অ্যাডপ্ট হবে না। দেখেন এটা হলো সিগময়েডের ক্ষেত্রে। যদি ট্যান্থের ক্ষেত্রে আমরা চিন্তা করি, এটা হচ্ছে ট্যান্থের গ্রাফ, জিরোর নিচে আছে, উপরেও আছে। এইটা হলো তার অ্যাক্টিভেশন ফাংশন। আমি যদি এটাকে ডেরিভেটিভ করি, তাহলে ম্যাক্সিমাম ডেরিভেটিভ হয় 1, কিন্তু এর নিচেও আসতে পারে। এটা হলো ম্যাক্সিমাম, এর নিচেও আসতে পারে। দেখেন কি লেখা আছে, আউটপুটস আর সেন্টার্ড অ্যারাউন্ড জিরো, মানে জিরোর আশেপাশে ঘোরাফেরা করে। এটা 1 ভ্যালু, কিন্তু জিরোর আশেপাশে ঘোরাফেরা করতে পারে। তার মানে 0 থেকে 1 এর মধ্যে ভ্যারি করবে। এই সিগময়েড থেকে ট্যান ভালো, কম্পারেটিভলি ভালো টু সলভ দ্য গ্রেডিয়েন্ট ডিসেন্ট প্রবলেম। কিন্তু এটা তো প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে ম্যাক্সিমাম ডেরিভেটিভ ইজ 1 বেটার দেন সিগময়েড লেখা আছে। কারণ এখানে ম্যাক্সিমাম ছিল 0.25, এটা হচ্ছে 1। বাট টেন্থ স্টিল স্যাচুরেটস ফর লার্জ পজিটিভ নেগেটিভ ইনপুটস। কিরকম, ডেরিভেটিভ বিকামস নিয়ার জিরো এট এক্সট্রিম। আপনি যদি 1 এর নিচে হয়, তো ধরেন যে 0.7, তো 0.7 এর সাথে আবার 0.6, তারপরে আবার 0.5, যদি গুণ করতে থাকেন আলটিমেটলি কত হবে, ছোট হতেই থাকবে। এটার থেকে বেটার, কিন্তু এটা ভালো। এটার থেকে বেটার মানে ম্যাক্সিমাম ভ্যালু 0.25, এটার 1, তো বেটার তো হবেই। কিন্তু এটা আলটিমেটলি যদি আপনি বেশি নেটওয়ার্ক আপনি লেয়ার ইউজ করেন, আলটিমেটলি কিন্তু একসময় যে এটা ছোট হয়ে যেতে পারে। রেলুর ক্ষেত্রে কি হয়, রেলুর দেখেন আমাদের এইটা হলো অ্যাক্টিভেশন, রেল অ্যাক্টিভেশন ফাংশনের গ্রাফ। জিরোর নিচে কোনো ভ্যালু নাই, পজিটিভ দিকে থাকবে, জিরো থাকবে। এইটার ডেরিভেটিভ হচ্ছে এইটা, তার মানে এইটা। এটা ভ্যালু কত হবে, এইটার ফর পজিটিভ ইনপুট ডেরিভেটিভ 1। এইটার যদি ইনপুট, খেয়াল করেন এখানে কিন্তু দুই রকম জিনিস থাকতে পারে, ভ্যালু জিরো থাকতে পারে, ওয়ানও হতে পারে, তাই না? জিরো, ওয়ান হতে পারে ফর দ্য পজিটিভ ইনপুট। জিরোর নিচেও থাকতে পারে, জিরোর উপরেও থাকতে পারে। যদি জিরোর নিচে থাকে তাহলে জিরো হবে, আর যদি জিরোর উপরে থাকে তাহলে অবশ্যই ওয়ান এর দিকে মুভ করবে। তাহলে হচ্ছে পজিটিভ ভ্যালুর ডেরিভেটিভ হবে 1। এখন যদি 1 হয়, দেখেন আমরা যদি চিন্তা করি যে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন নিলাম এবং টেস্টিং এর সময় চিন্তা করলাম যে 50-50 ভ্যালু হচ্ছে অ্যারাউন্ড অ্যাবাউট 50% ভ্যালু হচ্ছে জিরোর নিচে, 50% উপরের দিকে, যদি একবারে নিউট্রাল কেস চিন্তা করি, তাহলেও কিন্তু অর্ধেকটা ভ্যালু আমাদের হচ্ছে ডেরিভেটিভ 1 এর দিকে যাবে। তো এখানে গ্রেডিয়েন্টস ডোন্ট শ্রিঙ্ক ডিউরিং ব্যাকপ্রপাগেশন। কিরকম হতে পারে, যেহেতু এখানে কিন্তু ম্যাক্সিমাম না, ডেরিভেটিভ হলে 1ই হবে পজিটিভ ইনপুটের জন্য, আর নেগেটিভ ইনপুটের জন্য তো জিরো। পজিটিভ ইনপুটের জন্য ডেরিভেটিভ 1ই হবে। এখন যদি আপনি পজিটিভ ভ্যালু গুলা এইভাবে ডেরিভেটিভ 1 হয়, যদি গুণ করতে থাকেন, আসলে একের থেকে কি ছোট হবে? নো। সিগময়েড তো অনেক ছোট, ট্যান্থ অ্যাক্টিভেশনও আস্তে আস্তে ছোট হতে থাকবে, তবে সিগময়েডের থেকে বড়, তার মানে ভালো। রেলুতে 1 এর নিচে নামবে না, যেহেতু পজিটিভ, যেহেতু নেগেটিভ ভ্যালু নিয়ে কাজই হয় না, নেগেটিভ ভ্যালু জিরো হয়ে যায়, আর পজিটিভ ভ্যালু ডেরিভেটিভ 1। এখন যদি আমরা এইভাবে লেয়ার বাই লেয়ার কাজ করতে থাকি, আলটিমেটলি ডেরিভেটিভের যে আমার গ্রেডিয়েন্টের যে গুণগুলো আসবে, আলটিমেটলি কিন্তু সেটা হচ্ছে 1। এই যে বলা আছে গ্রেডিয়েন্ট ক্যান ফ্লো ডিপলি থ্রু মেনি লেয়ার্স, এটা আপনি অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারেন। মাচ লেস লাইকলি টু কজ ভ্যানিশিং গ্রেডিয়েন্ট, ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম ওখানে হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। ঠিক আছে, তার মানে সিগময়েড অ্যাক্টিভেশনে গ্রেডিয়েন্ট আমাদের ছোট হতে থাকে, আলটিমেটলি ভ্যানিশিং গ্রেডিয়েন্ট অকার করবে। ট্যান্থ অ্যাক্টিভেশনে সিগময়েড থেকে ভালো, বাট এটা স্টিল অকার করতে পারে। আর
করতে পারে মানে করবে, খুব বেশি লেয়ার দিলেই করবে। আর রেলু হচ্ছে আমাদের করার কথা না। কারণ কথা হচ্ছে যে আমরা কি করছিলাম, আমরা হচ্ছে আমাদের কনসেপ্টটি হচ্ছে আমরা ডিপ নেটওয়ার্ক যখন তৈরি করব তখন লেয়ার যদি বাড়াইতে থাকি আলটিমেটলি আমাদের গ্রেডিয়েন্ট কম হওয়ার কারণে কি ঘটবে, আমাদের ডেরিভেটিভের যে ভ্যালু, সেই ভ্যালুগুলো যখন আমি চেইন মাল্টিপ্লিকেশন লাগবে এবং যখন করব তার উপরে বেস করে কিন্তু ওয়েটটা আপডেট হবে। তো এই ওয়েটটা আপডেট করার সময় ভ্যালু এতই কমে যায়, তো সেইটার সিগময়েডে তো প্রবলেম হবেই, টেনতেও প্রবলেম অ্যারাইজ করবে। রেলুতে প্রবলেমটা হবে না, কারণ রেলু পজিটিভ ভ্যালু ডেরিভেটিভ সবসময় হয়। এইটাই আমরা বলছিলাম। আমরা যদি একটু কম্পেয়ার করি, এখানে দেখেন সিগময়েডের ক্ষেত্রে আমাদের রেঞ্জ যেটা হতে পারে 0 1 এবং ম্যাক্সিমাম ডেরিভেটিভ হচ্ছে 0.25, আর হচ্ছে টেন্থের ক্ষেত্রে -1 1 1, আর রেলো হচ্ছে 0 থেকে ∞ 1। তো এইটা ভ্যানিশিং গ্রেডিয়েন্টের ক্ষেত্রে সিগময়েডটা আসলে সিভিয়ার ঝামেলা তৈরি করতে পারে। দেখেন এই যে 0.25 0.25 0.25 0.25 এটা আসছে চারটা, এবং এটা কিন্তু আস্তে আস্তে আসলে গ্রেডিয়েন্টের ভ্যালু কিন্তু কমতেই আছে এবং ছোট হতেই আছে। আপনি যদি চ্যান্থের ক্ষেত্রে চিন্তা করেন, এটা ছোট হবে কিন্তু ধীরে, দেখেন ধীরে, তাও বেশি করলে কিন্তু ঘটবে। আর রেলুতে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। সবগুলো যেহেতু ওয়ান, আলটিমেটলি একই অবস্থায় থাকবে। এই কারণে আমাদের কিন্তু হচ্ছে প্রবলেম গুলা অ্যানালাইজ করতে পারি, ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম, ঠিক আছে। এই কারণে কিন্তু আমার ডিপ নিউরাল নেটওয়ার্কে আলটিমেটলি আমার এই রেলুটা কিন্তু খুব ইফেক্টিভ একটা জিনিস। এই যে রিসার্চার প্রিফার রেলু বিকজ ইট রিডিউস ভ্যানিশিং গ্রেডিয়েন্টস, ট্রেন ফাস্টার, যেহেতু ওয়েট গুলো দ্রুত বাড়বে, ফাস্ট হবে। ইজ কম্পিটিশনালি সিম্পল, কম্পিটিশন করতে সিম্পল, যেহেতু ওয়ান, বুঝতেই পারছেন। ওয়ার্কস ওয়েল ইন ডিপ নেটওয়ার্ক, যত ডিপ নেটওয়ার্ক হবে তত ভালো কাজ করবে। ইমপ্রুভ কনভার্জেন্স, কনভার্জেন্সটাকে আসলে ইমপ্রুভ করার চেষ্টা করে। যে রেলু ইনেবল সাকসেসফুল ট্রেনিং অফ ভেরি ডিপ নিউরাল নেটওয়ার্ক, সিএনএন ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এবং যত নেটওয়ার্ক ডিপ হবে, মাল্টিলেয়ার পারসেপ্ট্রন, সিএনএন এগুলোর ক্ষেত্রে আসলে খুব ভালো কাজ করবে, ঠিক আছে। আর এখানে আমরা হচ্ছে খুব সিম্পল যদি চিন্তা করি, এই গ্রাফটার কথা আসলে মাথায় রাখি, ঠিক আছে। আবার হচ্ছে রেলুরও কিছু প্রবলেম আছে, তো সেই প্রবলেম গুলো আমরা এখানে আলোচনা করছি না, পরের কোনো লেকচারে আসবে তখন আলোচনা করবো। আমরা এখানে রেলুর সুবিধাটা দেখছি, ঠিক আছে। তো রেলুর এই প্রবলেম গুলো দূর করার জন্য এই যে এই বুদ্ধিগুলো আমার আছে, ঠিক আছে। নিকে রেলু বা ইয়েলু আরো কিছু আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। তো যাই হোক, আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে যে আসলে রেলু কিভাবে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেমকে হ্যান্ডেল করে কম্পেয়ার্ড উইথ সিগময়েড এন্ড ট্যান অ্যাক্টিভেশন ফাংশন, এর উপরে বেস করে। তো এইটাই আসলে এখানে থিওরি দিয়ে বলা আছে, আমি সেটা গ্রাফ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এটা আমরা একটু বের করে রাখি। তো এইখানে এই কারণে কিন্তু রেলো পপুলার। আমরা কি করতে যাচ্ছি সেটা মোটামুটি ক্লিয়ার করেছে। তো এখানে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট এন্ড রেলো, লিমিটেশনস অফ সিগময়েড এন্ড ট্যান্থ অ্যাক্টিভেশন ফাংশন, অলরেডি কিন্তু আপনাদেরকে বলেছি যে সিগময়েড এবং ট্যান্থের আসলে প্রবলেমটা কি। আমরা এই আরেকবার বলি, সহজভাবে বলি একটু, সেটা হচ্ছে যে সিগময়েড এবং ট্যান্থের ক্ষেত্রে সিগময়েডের ম্যাক্সিমাম ডেরিভেটিভ 0.25, ট্যান্থের ম্যাক্সিমাম ডেরিভেটিভ 1, কিন্তু ওয়ানের নিচে নামতে পারে। আর রেলোর ম্যাক্সিমাম ডেরিভেটিভ এটা হলো পজিটিভ যে কোনো ইনপুটের জন্য ওয়ান, ম্যাক্সিমাম কিছু নেই, ওয়ানই হবে। আর নেগেটিভ ভ্যালুর জন্য তো জিরো। তো এখন যদি আমরা এই ফিগারের কথা চিন্তা করি, আমাদের ওয়েট যে আপডেট হয় গ্রেডিয়েন্টের বিহেভিয়ারের উপরে, তো আমার যত লেয়ার আসবে তত কিন্তু গ্রেডিয়েন্ট গুলো মাল্টিপ্লিকেশন হতে থাকবে। যদি আপনি যত নেটওয়ার্ক ডিপ করবেন তত কিন্তু, এই যে দেখেন আমি যদি ম্যাক্সিমামটাও ধরি 0.25 0.25 0.25 0.25, আলটিমেটলি কিন্তু গ্রেডিয়েন্টের ভ্যালু কমছে এবং এর উপরে বেস করে কিন্তু ওয়েট আপডেট হচ্ছে। তো ওয়েট আপডেটটা কিন্তু খুব কম হবে। এবং এখানে যদি আপনার লেয়ার আপনি ধরেন 20টা দিয়ে দিলেন, তাহলে কি ঘটনা ঘটবে, আলটিমেটলি এটা এত ছোট হয়ে যাবে যে এটার উপরে বেস করে যদি ওয়েট আপডেট করা হয় সেটা কিন্তু অনেক স্লো হয়ে যাবে, এক সময় যে এটা কিন্তু আনস্টেবল হতে পারে। ঠিক একইভাবে ট্যান্থের ক্ষেত্রে এটা ডেরিভেটিভ একের নিচেও থাকতে পারে। তো ধরে নিলাম 0.9, এটা যদি এইভাবেই যায় আলটিমেটলি কিন্তু কমতে আছে, খেয়াল করেন, কমবে কিন্তু সিগময়েডের মতো না, কিছুটা অ্যাডভান্টেজ দিবে আপনাকে। আর রেলোর ক্ষেত্রে এটা কমার কোনো সম্ভাবনা নাই। তো যেহেতু কমবে না, আলটিমেটলি সেটা দিয়ে কিন্তু আমরা ভালো ধরনের একটা ওয়েটের জাম্পটা পাবো। আলটিমেটলি আমাদের কাজটা অনেক সুবিধা হবে, নেটওয়ার্ক স্টেবল থাকবে আশা করি। এই হচ্ছে আমাদের
গ্রেডিয়েন্ট প্রবলেম এবং গ্রেডিয়েন্টের সাথে আসলে রেলুর সুবিধাটা আমরা লিমিটেশনস অফ সিগময়েড অ্যান্ড ট্যান অলরেডি গ্রাফ দিয়ে বুঝিয়েছি। এখানে থিওরিটিক্যাল কিছু কথা দিয়ে বলা আছে, আমার মনে হয় আপনারা এটা দেখলে বুঝতে পারবেন, এটা দেখে নেবেন। এখানে বেশ কিছু জিনিস আছে, এই যে যা বললাম এখানে তাই আছে আসলে, একটু অন্যভাবে বলা আমি যদি একটু বলি যে নন লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন আর প্রিফার্ড অ্যাজ দে অ্যালাউ দ্য নোড টু লার্ন মোর কমপ্লেক্স স্ট্রাকচার ডাটা। আমার সাধারণত নন লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন গুলো যদি কমপ্লেক্স প্রবলেম হয় সেক্ষেত্রে ইউজ করি। Traditionally, two widely used nonlinear activation functions are sigmoid and tanth activation function. আমরা সাধারণত এই যে sigmoid এবং tanth activation function ইউজ করি। The sigmoid activation function, also called the logistic function, is traditionally very popular activation function for neural network. ঠিক আছে, এবং এইটা ভ্যালু সাধারণত 0 আর 1 এর মধ্যে আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকে। ঠিক আছে, আর এখানে ট্যান্থের ক্ষেত্রে যদি আমরা বলি ট্যান্থের ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকে, এবং এটা একসময় ইউজ হতো। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে যদি আমাদের নেটওয়ার্ক ডিপ হয়ে যায় তাহলে কিন্তু খুব প্রবলেম হবে। ঠিক আছে, এবং এখানে বলছে দেখেন দ্য টেন্থ ফাংশন ওয়াজ প্রিফার্ড ওভার দ্য সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন অ্যাজ মডেলস দ্যাট ইউজ ইট ওয়ার ইজিয়ার টু ট্রেন অ্যান্ড ওপেন হার্ড বেটার প্রিডিক্ট পারফরমেন্স। আসলে সিগময়েডের থেকে টেন্থটা কিছুটা ভালো পারফর্ম করতে পারে কোনো কোনো ক্ষেত্রে, এটা সব ক্ষেত্রে না। কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে এই জেনারেল প্রবলেম উইথ বোথ sigmoid and tan function is that they স্যাচুরেটস। ওই যে বললাম যে ডেরিভেটিভ হয় এবং ডেরিভেটিভের ভ্যালু গুলো এমন ভাবে আসে এবং চেইন রিঅ্যাকশন হওয়ার কারণে আমাদের গ্রেডিয়েন্ট এত বেশি কমে যায় যে আলটিমেটলি প্রবলেম দেখা যায়। এবং আমাদের গ্রেডিয়েন্টের ভ্যালু গুলো যেহেতু আসলে 1 এর নিচে, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রসেসিং স্পিডও অনেক বেশি লাগবে। যদি আমাদের রেল ইউজ করি রেলের ক্ষেত্রে কিন্তু এই প্রসেসিং স্পিডটা অনেক কম লাগবে। ঠিক আছে, আমার মনে হয় এটা বুঝতে পেরেছেন, থিওরিটা একটু দেখবেন, আমি একটু দেখাই দিলাম। এরপরে দেখেন যে রেলওয়ে অ্যাক্টিভেশন ফাংশন এখানে কি হতে পারে, খুব সিম্পল, যদি ইনপুট 0-র উপরে হয় তাহলে রিটার্ন ইনপুট, মানে ইনপুট 0-র উপরে গেলে যা আছে তাই, আর যদি 0-র নিচে হয় তাহলে কিন্তু 0 হয়ে যাবে, মানে নেগেটিভ ভ্যালু গুলো 0 হবে, পজিটিভ ভ্যালু গুলো যা ছিল তাই হবে। হাউ টু ইমপ্লিমেন্ট রেকটিফাইড লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন, আপনি যদি ইমপ্লিমেন্ট করতে চান দেখেন এখানে খুব সিম্পল আমরা যেটা করতে পারি। রেকটিফাইড আমরা একটা ফাংশন যদি ডিক্লেয়ার করি, আমি যদি দেখতে চাই আসলে কি ঘটনা, এখানে হলো আর্গুমেন্ট নেওয়া হচ্ছে, প্যারামিটার যা আসবে এটা হলো 0 আর এক্স এর মধ্যেকার যেটা ম্যাক্সিমাম সেটা আসলে ডিটারমাইন করবে। আলটিমেটলি কি হবে, যদি নেগেটিভ ভ্যালু থাকে তাহলে আলটিমেটলি আপনার 0 আর এক্স, ধরেন আপনি এখানে এই যে এক্স এর ভ্যালু 1 দিয়েছেন, দিয়ে আপনি প্রিন্ট করছেন যে এই এটাকে কল করলেন, এটাকে ধরেন কল করলেন -2 দিয়ে, যদি এটা -2 হয় তাহলে ম্যাক্সিমাম রিটার্ন করবে 0 আর -2 এর মধ্যে, 0 আর -2 এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 0, অতএব -2 কিন্তু 0 দিবে। এরপরে দেখেন যে আপনি করছেন হচ্ছে 1000, 1000, তো এখানে যদি 1000 দেন পজিটিভ ভ্যালু, এ কিন্তু 1000 নেবে, তাহলে 0 আর 1000 এর মধ্যে ম্যাক্সিমাম কত, 1000, 1000 রিটার্ন করবে। তার মানে খুব সিম্পল যে 0-র নিচে হলে 0, আর 0-র উপরে পজিটিভ ভ্যালু হলে সেটা রিটার্ন করবে। ঠিক আছে, এখানে জাস্ট কিছু এক্সাম্পল আকারে দেখাচ্ছে যে যদি 1 হয় তাহলে 1 দিবে, যদি 1000 হয় 1000 দিবে, মানে পজিটিভ ভ্যালু যা ছিল তাই দিবে, আর 0 হলে 0 দিবে, -1 হলে 0 দিয়েছে, -1000 হলে 0 দিয়েছে। ঠিক আছে, আমরা যদি এই প্রোগ্রামটা দেখি, এখানে এই প্রোগ্রামটা করা নাই, খুব সিম্পল, তো এই এখান থেকে বুঝতে পারছি। ঠিক আছে, এই ছিল মোটামুটি আমাদের রেলওয়ে অ্যাক্টিভেশন ফাংশনটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা বলেছি, আমরা মোটামুটি বেসিক থিম গুলো বলে ফেলছি। এরপরে একটা আছে যে রেলওয়ের গ্রাফটা কেমন হতে পারে, অলরেডি দেখিয়েছি। আমরা যদি এটা আসলে কাজ করি কি হতে পারে, এখানে দেখেন এই যে ফর ম্যাটপ্লট লাইব্রেরি ইম্পোর্ট বাই প্লট, আমরা ওই ফাংশনটা নিলাম, নেওয়ার পরে আমরা হচ্ছে একটা সিরিজ অফ ডাটা দিচ্ছি যে -10 থেকে +10 পর্যন্ত ডাটা, এক্স ফর এক্স ইন রেঞ্জ -10 থেকে +10 পর্যন্ত। তার মানে সিরিজের মধ্যে কি থাকবে, -10 থেকে +10 পর্যন্ত ভ্যালু থাকবে। এরপরে আমরা হচ্ছে এটাকে ডিসপ্লে করতে চাই রেকটিফাইড, এটা হলে কি হবে, এই ফাংশনকে কল করবে ওই যে আগের মতো, যদি নেগেটিভ ভ্যালু থাকে তাহলে 0 আসবে,
আর জিরো থাকলেও জিরো আসবে, আর জিরোর উপরে যে ভ্যালু গুলো সেটা যেই ভ্যালু সেই ভ্যালু থাকবে। এই যে এরপরে ফর এক্স ইন সিরিজ ইন, এই সিরিজ থেকে যে ডাটা গুলো আসবে এখানে আউটপুট আলটিমেটলি আসবে, আসার পরে সিরিজ আউট হবে। আলটিমেটলি যদি আমরা এটা রান করি এই করতে দেখেন, এটা যদি আমরা রান করি, যে ম্যাট প্লট লাইব্রেরি ইনপুট পাই প্লট রেক্টিফাইড ফর এক্স ইন রেঞ্জ -10 থেকে 11, এবং এইটাই যে এখানে আসলো, এবং এটাকে যদি আমরা ইনপুট এবং আউটপুটের পার্সপেক্টিভে রান করি আসবে হচ্ছে, দেখেন কোনো নেগেটিভ ভ্যালু নাই আলটিমেটলি, সব কিন্তু জিরোর মধ্যেই, নেগেটিভ ভ্যালু যা ছিল সব জিরোর মধ্যে চলে আসছে, আর পজিটিভ ভ্যালু যা ছিল তাই। এটাই হচ্ছে রেলো, এবং এইটাই হচ্ছে আসলে আলটিমেটলি আমাদের এই এই রেলোটা। ঠিক আছে, আমার মনে হয় আমরা ক্লিয়ার করতে পেরেছি ট্যান, সিগময়েড এবং রেলো, ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম কি, এবং আলটিমেটলি রেলো অ্যাক্টিভেশন ফাংশনটা কিভাবে কাজ করে আমার মনে হয় ক্লিয়ার। ঠিক আছে, এরপরে আমরা সরাসরি চলে যাব কোডিং এর দিকে। কোডিং এর দিকে যাই, যে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখানে একটা কথা বলছে, ইউজিং রেলু উইথ মাল্টিলেয়ার পারসেপ্ট্রন সিএনএন বাট প্রবাবলি নট আরএনএন। এখানে কিন্তু একটা কথা বলছে, সেটা হলো যে আরএনএন এ কিন্তু আমাদের নাম্বার অফ সেল অনেক বেশি থাকে, তাই না? এবং এক সেলের আউটপুট গুলো পরের সেলে যায়, পরের সেলের আউটপুট তারপরের সেলে যায়, তারপরের সেলের আউটপুট তারপরের সেলে যায়। তো ধরেন আমরা 100টা ইউনিট ইউজ করছি, তো ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম থেকে কিন্তু রেলো আপনাকে রক্ষা করবে, সেটা ঠিক আছে। কিন্তু এক্সপ্লোরিং গ্রেডিয়েন্ট যদি থাকে, ভ্যানিশিং গ্রেডিয়েন্ট মানে হচ্ছে গ্রেডিয়েন্টের ভ্যালু এত ছোট হয়ে যায় যে ওয়েট আপডেট করতেই সমস্যা হয়। আর এক্সপ্লোরিং গ্রেডিয়েন্ট যদি হয় তাহলে কি হবে, সেটা হচ্ছে ভ্যালু এত বড় হয়ে যায় যে নেটওয়ার্ক আনস্টেবল হতে পারে। তো আরএনএন এর ক্ষেত্রে এই রেলু যদি আমরা ইউজ করতে থাকি তাহলে কিন্তু এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট আসতে পারে। সেক্ষেত্রে আমরা আসলে কি করব, এইটা এই চ্যাপ্টারে না, এটা পরের চ্যাপ্টারে আসবে। তো রেলু আমরা এখানে ইউজ করছি, আরএনএন এর ক্ষেত্রে ইউজ করতে পারি, সেই জন্য আমাদের বেশ কিছু কাজ আছে। আমরা এই রেলুটাকে ইউজ করছি কিন্তু ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম থেকে দূর করার জন্য। ওটাই বলছি যে আমরা রেলুটাকে মাল্টিলেয়ার পারসেপ্ট্রন বা কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কে ইউজ করতে পারি, কিন্তু রেকারেন্ট নিউরাল নেটওয়ার্কে আমরা আসলে বা এলএসটিএম বা এই জায়গাগুলো আসলে ইউজ করাটা মুশকিল হতে পারে এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট হওয়ার কারণে। যদিও এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট দূর করার কিছু ওয়ে আছে, আমরা এটা পরের চ্যাপ্টারে দেখবো। ঠিক আছে, জাস্ট এখানে একটা টাচ দিয়ে রাখা হয়েছে। দেখেন এখানে অনেক কিছু আছে, আমরা হচ্ছে এটা কাজ করার সময়, কোড তৈরি করার সময় বুঝতে পারবো। দেখেন আমরা আসলে রেলু কেস স্টাডি, আমরা এখন কেস স্টাডি করব রেলুর ক্ষেত্রে বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম। আমরা বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম ডিল করতে চাচ্ছি, মেক সার্কেল এই ফাংশনটা ইউজ করব, বিল্ট ইন ফাংশন, যেটা দিয়ে একটা আমাদের বাইনারি ক্লাসিফিকেশনের জন্য ডেটা সেট তৈরি করব। এখানে আমাদের হচ্ছে এই মেক সার্কেলের জন্য যেটা হবে সেটা হচ্ছে একটা ডেটা সেট তৈরি করবে যেখানে নাম্বার অফ স্যাম্পল থাকবে 1000, নয়েজ হচ্ছে 0.1, আর র্যান্ডম স্টেট 1, এটা তো হচ্ছে সিট পয়েন্ট ঠিক করার জন্য। তাহলে 1000 আমাদের হচ্ছে স্যাম্পল, আর নয়েজ হচ্ছে 0.1। এইটা যদি আমরা করি তাহলে কিন্তু আলটিমেটলি আমরা এই ছবিটা পাবো। আমি কিন্তু এইটা আপনাদেরকে ডিটেলস দেখিয়েছি এর আগে অন্য প্রোগ্রামের ক্ষেত্রে। আমরা যদি এখানে কোডটাকে লিখি, এই যে হবে স্কেলার ইম্পোর্ট মেক সার্কেল, তারপরে হচ্ছে আপনার মেক সার্কেল স্যাম্পল 1000, নয়েজ 0.1। আমরা এখান থেকে ইনপুট এবং আউটপুটটাকে আলাদা করে নিলাম ফর আই ইন রেঞ্জ 2। এরপরে হচ্ছে আমরা এইখানে যদি এটাকে ডিসপ্লে করি যে আসলে ডেটা সেটের কি অবস্থা, আমরা ডেটা সেট এরকম এখানে দুইটা ক্লাস, একটা হচ্ছে ব্লু কালার দিয়ে 0 আর হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে 1, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, তো এটা আসলে বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম, এবং 0.1 নয়েজ দিয়ে আমরা আসলে এই নয়েজটা তৈরি করেছি ইচ্ছা করে এটাকে কমপ্লেক্সিটি মেনটেন করার জন্য। যদি আপনি 0 দেন তাহলে কিন্তু দুইটা পুরো আলাদা সার্কেলের মতো হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা আমরা দেখলাম। এরপরে দেখেন মাল্টিলেয়ার পারসেপ্ট্রন মডেল, আমরা এখন মাল্টিলেয়ার পারসেপ্ট্রন মডেল একটা চালাবো। ঠিক আছে, দেখেন মাল্টিলেয়ার পারসেপ্ট্রন মডেলে এখানে যেটা বলা হচ্ছে, আমরা তো ওই ডেটা সেটটা নিয়ে কাজ করব এখন যেটা দেখলাম, একইভাবে নয়েজ 0.1, 1000টা অবজারভেশন, আমরা এরপরে এটাকে স্কেলিং করব। এটা কত কত লেকচার আপনাদেরকে ডিটেলস বলা হয়েছে আসলে স্কেলিং এর কার্যকারিতা কি। ঠিক আছে, এবং আমরা এখানে
স্কেলিং যেটা করবো, যে দেখেন লেখা আছে ফার্স্টলি জেনারেট 1000 data point from the true circle problem and rescale the input to the range -1 +1. আমরা সাধারণত ট্র্যাডিশনালি 0 থেকে 1 এর মধ্যে করি, কিন্তু আমরা এখানে মিন ম্যাক্স স্কেলার ইউজ করে -1 থেকে +1 এর মধ্যে ডাটাটাকে নিয়ে আসতে চাচ্ছি। ঠিক আছে, এটা কেন কেন হচ্ছে আমরা টেস্ট করব। আমরা হচ্ছে 10th এর জন্য অ্যাক্টিভেশন ফাংশনের টেস্ট করব, আমরা হচ্ছে সিগময়েডের জন্য টেস্ট করব, রেলোর জন্য টেস্ট করব। আসলে স্পেশালি সেই কারণেই কিন্তু -1 থেকে +1 এর মধ্যে নেওয়া হলো, নাহলে 0 1 কিন্তু ডিফল্ট। এরকম স্পেশাল কাজের জন্য এটা করা যেতে পারে। এরপরে আমাদের টোটাল যে ডেটা সেট ছিল 1000 অবজারভেশন, সেখানে আমরা দুই ভাগে ভাগ করলাম, 500 500 করে। নাম্বার অফ ট্রেন 500 এবং টেস্টের জন্য 500 থাকবে, এটা আপনারা জানেন। এরপরে দেখেন আমরা কিন্তু এইটা যেটা করছি, এইখানে আমাদের মডেল সিকোয়েন্সিয়াল ইনিট র্যান্ডম ইউনিফর্ম। ঠিক আছে, র্যান্ডম ইউনিফর্ম মিনিমাম ভ্যালু 0, ম্যাক্সিমাম ভ্যালু 1। আসলে এটা কি কাজে লাগছে দেখেন, এখানে যখন আমরা হচ্ছে এই যে লেয়ার অ্যাড করব, এটা হচ্ছে হিডেন লেয়ার। হিডেন লেয়ারের নাম্বার অফ নোড হচ্ছে 5, 5টা নোড হিডেন লেয়ারের। আর ইনপুট ডাইমেনশন হচ্ছে 2। ইনপুট ডাইমেনশন 2 মানে হচ্ছে এখানে দুইটা ফিচার। অ্যাক্টিভেশন ট্যাব, আমরা প্রথমে ট্যাম্প এবং সিগময়েড দিয়ে চেক করছি। ওকে, একটু খেয়াল করেন, স্পেশালি এটা কিন্তু ট্যাম্প। ঠিক আছে, ট্যাম্প। এবং এখানে কার্নেল ইনিশিয়ালাইজার আমরা কিন্তু ইনিট ইনিট কিন্তু নিজের মতো করে ডিফাইন করেছি। কিভাবে? র্যান্ডম ইউনিফর্ম। র্যান্ডম ইউনিফর্মটা কি করে? র্যান্ডম ইউনিফর্ম হচ্ছে কার কার মধ্যে নিবে, 0 আর 1 এর মধ্যে আসলে এই ইনিশিয়ালাইজ করবে। আমরা জানি যে ভ্যালুগুলো সাধারণত 0 আর 1 এর মধ্যে রাখলে ভালো হয়, কিন্তু র্যান্ডম ইউনিফর্ম কি করে? ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করবে 0 আর 1 এর মধ্যে। ইউনিফর্মলি মানে হচ্ছে যে ধরেন 0 আর 1 এর মধ্যে আপনাকে 4টা পয়েন্ট তুলতে বলা হলো, আপনি হচ্ছে দুইটা পজিটিভ তুলবেন, দুইটা নেগেটিভ তুলবেন। সরি, পজিটিভ 0 আর 1 এর মধ্যে পজিটিভ নেগেটিভ নাই তো। আপনি এমন ভাবে ফ্র্যাগমেন্ট করবেন, ধরেন আমি বললাম যে -1 আর +1 এর মধ্যে আপনি 4টা পয়েন্ট তুলবেন, দুইটা পজিটিভ তুলবেন, দুইটা নেগেটিভ তুলবেন। ঠিক 0 আর 1 এর মধ্যে যখন করবেন, তখন আপনার এমন ভাবেই করা হবে যেন পয়েন্ট গুলা একটু ইউনিফর্ম ওয়েতে 4টা তোলা হয়, মানে তাদের যে ভেরিয়েশন গুলা ওইরকম ভাবে থাকে। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন সাধারণত আপনার হচ্ছে এমন ভাবে হয় যেন ইউনিফর্মলি ভ্যালু গুলো আপনার কাছে আসে, একটা নির্দিষ্ট ডিউরেশনে আসে। এইটা আমরা এখানে করলাম। এটা করতেই হবে নট নেসেসারি, এখানে বলা আছে ইট ওয়াজ গুড অলসো গুড প্র্যাকটিস টু ইনিশিয়ালাইজ দ্য নেটওয়ার্ক ওয়েট টু স্মল র্যান্ডম ভ্যালুজ ফ্রম এ ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন করলে ভালো। আপনি যে কোনো 0 থেকে 1 এর মধ্যে ভ্যালু দিতে পারেন, কিন্তু এটা করলে একটু ভালো হয়। সেই কারণে কিন্তু আসলে র্যান্ডম ইউনিফর্ম নেওয়া হচ্ছে। র্যান্ডম ইউনিফর্ম মানে হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে আপনি যে ভ্যালু গুলো নেবেন, সেটা একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে আপনাকে এখানে দিবে, অন্য কিছু না। তো এখানে হচ্ছে আমরা র্যান্ডম ইউনিফর্ম করলাম কার্নেল ইনিশিয়ালাইজারের ক্ষেত্রে। তারপরে হিডেন লেয়ার একটা ইউজ করেছি, নাম্বার অফ নোড হচ্ছে 5, আর ডাইমেনশন হচ্ছে 2, যেহেতু ইনপুট, যেহেতু 2 ডাইমেনশনাল ফিচার। ঠিক আছে, এরপরে হচ্ছে আউটপুট লেয়ারে একটা নোড, আউটপুট লেয়ারে অ্যাক্টিভেশন ফাংশন দিয়েছে সিগময়েড, কার্নেল ইনিশিয়ালাইজার দিয়েছে হচ্ছে ইনিট। তো এইটা আমরা এখন কি করব? মডেল কম্পাইল করব, যেহেতু এটা বাইনারি ক্লাসিফিকেশন, বাইনারি ক্রস এনট্রপি, অপটিমাইজার এসজিডি, লার্নিং রেট 0.01, মোমেন্টাম 0.9, আর ম্যাট্রিক্স অ্যাকুরেসি অ্যাজ ইট ইজ আমরা যেটা করেছি। এখন আমরা এটাকে যদি ফিট করি, 500 ইনপুট চালাবো এবং ট্রেন অ্যাকুরেসি, টেস্ট অ্যাকুরেসি যদি বের করি এবং গ্রাফ তৈরি করি, আলটিমেটলি কি হবে? আমাদের এইটা কাজ করবে। আমরা এই কোডটাই আসলে কাজ করবে। এইটা যদি রান করি, দেখেন দেখেন কি লেখা আছে, NL2 উইথ স্ট্যান্ড ফর দ্য টু সার্কেল ক্লাসিফিকেশন প্রবলেম। আমাদের হিডেন লেয়ারটাই মূলত কিন্তু বেশি দরকার, তাই না? আমরা কিন্তু এর আগে যতগুলো কথা বললাম যে লেয়ার বাড়াবো, মানে কি হিডেন লেয়ার বাড়াবো, আউটপুট লেয়ার তো ফিক্সড। তো আমরা এই প্রোগ্রামটা দেখছি, সেটা হচ্ছে হিডেন লেয়ারে অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করছি ট্যাম্প। রেজাল্ট কি আসছে? রেজাল্ট যদি আমরা দেখি, ট্রেনিং অ্যাকুরেসি 0.802, তার মানে 80%। টেস্ট অ্যাকুরেসি 0.804। ওকে, আপনি যদি এখন লস ফাংশনটা দেখেন অপটিমাইজারের, যে ক্রস এন্ট্রপি লস আর অ্যাকুরেসি যদি দেখেন মডেলে, কি হয় দেখেন তো? এটা কি আসলে স্টেবল? কেমন অবস্থায় যাচ্ছে একটু খেয়াল করেন। এটা হচ্ছে যে যদি আপনি লসটা দেখেন, 300 400 পরে আসলে স্টেবল হওয়া মোটামুটি মনে হচ্ছে শুরু হয়েছে, 500-র কাছে যে মনে হচ্ছে একটু লেভেলে আসছে। ঠিক একইভাবে যদি আপনি অ্যাকুরেসির কথা চিন্তা করেন, দেখেন এটা কিন্তু আহ মোটামুটি এই জায়গায় বাড়লো, তারপরে আবার কমলো এই জায়গায়, মানে এটাও প্রায় 400-র পর এই রেঞ্জে মোটামুটি অ্যাকুরেসিটা ঠিক আসার চেষ্টা করছে, তাই তো?
এরপরে আপনি আমরা আমরা কিন্তু ট্রেন্ড দিয়ে এটা দেখলাম। এরপরে যদি আপনি দেখেন এই প্রোগ্রামটাই দেখলাম, এই যে একটা ভ্যারি হতে পারে বইয়ের সাথে ডিপার এমএলপি মডেল। এখন আমরা এই মডেলটাকে ডিপ করব। ডিপ মানে হচ্ছে আমরা লেয়ার বাড়াবো। দ্য নাম্বার অফ হিডেন লেয়ার ক্যান বি ইনক্রিজ ফ্রম 1 to 5। আমরা যদি এখন হিডেন লেয়ার 1 থেকে 5 পর্যন্ত বাড়িয়ে দিই, আগে ছিল একটা, দেখেন আমাদের কোডে ছিল হিডেন লেয়ার কয়টা, একটা, এই যে একটা হিডেন লেয়ার তো একটা, আমরা এখন একটার জায়গায় 5টা হিডেন লেয়ার দেবো, নতুন কিছু না, জাস্ট একই জিনিস। এই যে ডেন্স কার্নেল ইনিশিয়ালাইজার দেখেন, ইনিট আগের মতোই, এই যে র্যান্ডম ইউনিফর্ম দিতেই হবে, নট নেসেসারি, এর একটা গুড ওয়ে, আপনি দিতে পারেন। এটা দিলে রেজাল্ট অনেক টেস্টেবল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেই কারণে দেওয়া। এখানে আমরা এর আগে একটা হিডেন লেয়ার ইউজ করেছিলাম এবং একটা আউটপুট লেয়ার ইউজ করেছিলাম, তাই না? আরো 4টা হিডেন লেয়ার বাড়িয়ে দেওয়া হলো, মানে এখন হলো টোটাল 5টা, আগে ছিল একটা, এখন হচ্ছে 5টা। দেখেন প্রত্যেকটারই 5টা করে নোড, অ্যাক্টিভেশন ফাংশন 10th, আগেও ছিল 10th, এবং এখানে কার্নেল ইনিশিয়ালাইজার ইউনিট করা হয়েছে। এইটার রেজাল্ট যদি আমরা দেখি, আমরা কিন্তু কোথাও চেঞ্জ করলাম না, শুধু আমাদের হিডেন লেয়ারে সংখ্যা বাড়িয়ে দিয়েছি। এই যে কি লেখা আছে দেখেন, ডিপার এমএলপি উইথ 10th ফর ট্রু সার্কেল ক্লাসিফিকেশন প্রবলেম। ডিপার মানে হচ্ছে লেয়ার বাড়িয়েছি 5টা, 4টা টোটাল 5টা। এখন যদি এইটা করি, আলটিমেটলি কি ঘটবে? আলটিমেটলি শুধু এটা বাড়িয়েছি, কিন্তু 5টা লেয়ার দিয়েছি, 5টা নোট করে। অ্যাকুরেসি দেখেন কি অবস্থা আসছে, অ্যাকুরেসি কিন্তু কমছে। ডিপ নেটওয়ার্ক করলাম 10th দিয়ে 0.5, আমরা তো সিগময়েড ইউজ করিনি এখানে হেডে। আমরা এখানে যে গ্রাফের ক্ষেত্রে বললাম যে সিগময়েডের অবস্থা ভ্যানিশিং গ্রেডিয়েন্টে খুবই খারাপ, 10 ভালো, সিগময়েডের থেকে ভালো। সব থেকে সলিউশন হচ্ছে রেলু। রেলু এখন আসে নাই, আমরা 10 দিয়েই করছি, সিগময়েড ধরেই নাই। তাই কিন্তু রেজাল্ট আমাদের 0.8 থেকে 0.53 তে চলে আসছে। ট্রেনিং এবং টেস্ট 0.80 ছিল, এটাও কিন্তু 4.8 চলে আসছে, মানে অনেকখানি ড্রামাটিক্যালি রিডিউস হয়েছে। আপনি যদি গ্রাফ গুলা দেখেন এবং গ্রাফের যে লস কার্ভ দেখেন, এখান থেকে উল্টা এটা কমা বাদ দিয়ে বাড়া শুরু করছে, এবং এই গ্যাপটা আসলে বাড়ছে, এবং বায়াসও কিন্তু কমছে না। এবং আপনি যদি অ্যাকুরেসি দেখেন, এখানেও কিন্তু একটা আনস্টেবল অবস্থা হয়ে আছে, প্রচুর বাম্প আছে এখানে, তাই না? ঠিক আছে, এটা ছিল আমাদের 10th অবস্থা। 10th আমরা কিন্তু দুইটা প্রবলেম দেখলাম, মানে দুইটা কোড দেখেছি। প্রথম কোডে আমাদের একটা হিডেন লেয়ার ছিল, সেখানে কিন্তু রেজাল্ট 10 দিয়ে আমরা কিন্তু স্টেবল পেয়েছি মোটামুটি 0.80, আর ট্রেনিং আর টেস্টিং মানে 80%। এবং 400 ইপক পরে আমরা কিন্তু একটা স্টেবল রেজাল্ট আশা করতে পারি। কিন্তু যখন আমরা লেয়ার বাড়িয়ে দিলাম, 5টা লেয়ার করে দিলাম হিডেন, তখন কিন্তু এটা আলটিমেটলি ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম অকার করেছে। এবং গ্রেডিয়েন্ট কম থাকার কারণে ওয়েট আপডেট ঠিক মতো হচ্ছে না, নেটওয়ার্ক কিন্তু আনস্টেবল। এরপরে দেখেন আমরা এটাকে কিভাবে ঠিক করতে পারি। এরপরে আমরা যে কোডটা দেখবো সেটা হচ্ছে, আমরা এবার ডিপার এমএলপি মডেল উইথ রেলু। আমরা এখন 10th এর জায়গায় যদি রেলু ইউজ করি ডিপারের ক্ষেত্রে, ঠিক আছে, তাহলে কি হবে? 5টা নোডের ক্ষেত্রে, 5টা হিডেন লেয়ারের ক্ষেত্রেই কিন্তু করবো, 5টাতেই তো আমাদের আনস্টেবল হলো। তাহলে এই জায়গায় শুধু কি করবো, অ্যাক্টিভেশনের জায়গায় আমাদের কি ছিল, ছিল 10, আমরা এই জায়গায় শুধু রেলু বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এবং এইখানে কার্নেল ইনিশিয়ালাইজার কিন্তু আমরা হচ্ছে ইউনিট দিইনি, আমরা হি ইউনিফর্ম দিয়েছি। এটা বলছি কেন, দিলে কি হয় দেখার আগে তারপরে বলি। রেলু, রেলুর সাথে আমরা হি ইউনিফর্ম দিলাম, আসলে এই রেলুর সাথে কাজ করার জন্যই হি ইউনিফর্ম তৈরি করা হয়েছে, কেন একটু বলছি পরে। কিন্তু দেখেন আমাদের মেইন থিম হচ্ছে কিন্তু অ্যাক্টিভেশন ফাংশন আমাদের ছিল 10, আমরা এখানে বসিয়ে দিয়েছি 10 এর জায়গায় রেলু। 5টা নোডের ক্ষেত্রে, 5টা লেয়ারের ক্ষেত্রে আউটপুট কিন্তু সিগময়েডই আছে। কি হবে রেজাল্ট? আউটপুট আগের মতোই আছে, আউটপুট লেয়ারে অ্যাক্টিভেশন আগের মতোই আছে, কিন্তু আমাদের হিডেন লেয়ার গুলো অ্যাক্টিভেশন ফাংশন রেলও বসিয়েছি, সাথে হি ইউনিফর্ম বসেছি। ইউনিফর্ম কেন বসালাম পরে বলছি, কিন্তু অ্যাক্টিভেশন আমরা রেলও বসিয়েছি। যদি এই চেঞ্জটুকু আমরা করি কোডিং এ, 5 হিডেন ইউনিট লেয়ার কিন্তু, হ্যাঁ, এই একই ভাবে আছে আগেরটাই, শুধু আমরা অ্যাক্টিভেশন ফাংশন রেলও বসিয়েছি এবং কার্নেল ইনিশিয়ালাইজার হি ইউনিফর্ম বসিয়েছি। এটা করলে রেজাল্ট ভালো আসবে। রেলুর সাথে যদি হি ইউনিফর্ম করি, কেন পরে বলছি, তবে আমরা আসলে বসালাম 10th এর জায়গায় রেলু, বাকি সবকিছু সেম। দেখেন তো রেজাল্ট কত আসে, রেজাল্ট কিন্তু 0.53
বা 0.48 এরকম ছিল, সেখান থেকে বেড়ে আগেরটার থেকেও ভালো হয়ে গেছে। একটা নোডে যেটা ছিল, একটা লেয়ারে যেটা ছিল 80, সেখান থেকেও ভালো চলে আসছে, মানে 0.53 থেকে ইমপ্রুভ হয়ে 8 এর দিকে চলে আসছে। এবং এটা আরেকটা বিষয় খেয়াল করার আছে, সেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে লস গ্রাফ আর এটা হচ্ছে অ্যাকুরেসি গ্রাফ। লস কততে ছিল? আপনি যদি প্রথমটার সাথেও কম্পেয়ার করেন 10th, আমাদের এটা কিন্তু 400-500 ইপুকের দিকে কিন্তু কনভার্জ হচ্ছিল। আমাদের এটা কিন্তু কত দ্রুত রান হয়েছে, 100-রও নিচে কনভার্জ হয়ে বসে আছে। ঠিক আছে, আপনি 80-র দিকে কিন্তু থামাই দিতে পারেন খুব সহজে, ধরলাম 100। তাহলে আমাদের এই যে যত লেয়ার বাড়াচ্ছে আলটিমেটলি রেলু এমনি এমনি কিন্তু ইউজ করা হয় না, রেলু স্পেশালিটি হচ্ছে এটা। এবং আমরা মূলত এই চ্যাপ্টারে যেটা দেখছি সেটা হচ্ছে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেমকে রেলু দূর করতে পারছে এবং খুব দ্রুত লার্ন করতে পারছে। আগে যেমন 400 লাগছিল 10th জায়গায়, আমরা কিন্তু সেখানে 100 দিয়েই কাজ করতে পেরেছি। রেজাল্টও খারাপ চলে আসছিল লেয়ার বাড়ানোর ফলে, হিডেন লেয়ার বাড়ানোর ফলে সেটাও কিন্তু আমাদের কাভার হয়ে গেছে। ঠিক আছে, এখন কথা হলো একটা জিনিস কিন্তু আমাদেরকে বলা হয় নাই, সেটা হলো বললাম বললাম যে বলছি রেলুর সাথে ইউনিফর্ম কেন কাজ করে ভালো, কেন এটা দেওয়া হলো। দেখেন এখানে একটু ফিগার আপনাদেরকে দেখেন, এইটাতে যেটা বলা আছে সেটা হচ্ছে হি ইউনিফর্ম ইনিশিয়ালাইজেশন ফর রেলু। রেলুর জন্য আসলে হি ইউনিফর্ম ইনিশিয়ালাইজ করা হয় কেন? হি ইউনিফর্ম ইজ এ ওয়েট ইনিশিয়ালাইজেশন টেকনিক কমনলি ইউজড উইথ দ্য রেলু অ্যাক্টিভেশন ফাংশন। এটা সাধারণত হি ইউনিফর্মটা রেলুর সাথে ইউজ করা হয়। কারণটা কি? It initialize weights using a uniform distribution specially designed for রেলো নেটওয়ার্ক। এটা রেলো নেটওয়ার্কের জন্য স্পেশালি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করার জন্য তৈরি করা হয়েছে। হি ইউনিফর্মের ফর্মুলা হচ্ছে এটা, দেখেন ওপরে আছে 6 আর নিচে হচ্ছে নাম্বার অফ নোড। এই যে ইউ হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, আর আপনি হচ্ছে টোটাল নাম্বার অফ ইনপুট নোড কতগুলো সেটা দিয়ে ভাগ হয়। যদি আমরা ক্যালকুলেশন করি, যদি আমার যদি লেয়ার থাকে 100টা ধরে নিলাম, যদি আমার লেয়ার থাকে এখানে, সাপোজ লেয়ার, হ্যাঁ সরি লেয়ার তো না, এখানে হচ্ছে নোড, সরি, একটা লেয়ারে ধরেন আপনার হচ্ছে নোড আছে 100টা। তাহলে এখানে যদি আপনি হচ্ছে হি ইউনিফর্ম করেন, তাহলে এই ফর্মুলা অনুসারে আপনার আসবে এই যে 6কে 100 দিয়ে ভাগ করলে রুট করলে 0.245। এটার ভ্যালু হচ্ছে মাইনাস থেকে প্লাসের মধ্যে ভ্যারি করবে। তার মানে আপনি যদি এখন এখান থেকে কিছু ভ্যালু আপনি পিক করেন, ইউনিফর্ম ইনিশিয়ালাইজ করেন, তাহলে এই রেঞ্জের মধ্যে ইউনিফর্মলি ডেটা আপনি পেয়ে যাবেন, যেটা এখানে দেখানো আছে। যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছে দেখেন, হোয়াই ইট ওয়ার্কস ওয়েল। এটা এটা বললাম আমরা হি ইউনিফর্ম কিভাবে কাজ করে। এখন যেটা বলা হচ্ছে যে রেলুর সাথে হি ইউনিফর্ম কেন ভালো কাজ করে, হোয়াই ইট ওয়ার্কস ওয়েল উইথ রেলু। দেখেন সিন্স রেলু রিমুভস নেগেটিভ অ্যাক্টিভেশন, আমরা কিন্তু জানি রেলু কি কাজ করে, নেগেটিভ ভ্যালু গুলাকে দূর করে, তাই না? যেমন ধরেন যে এখানে দুইটা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, ব্লু কালার গুলো পজিটিভ আর এখানে আহ এই যে পিঙ্ক কালার গুলা হচ্ছে নেগেটিভ। আপনি যদি রেল ইউজ করেন তাহলে কিন্তু ব্লু কালার গুলা যা থাকার তাই থাকবে অ্যাজ ইট ইজ, আর এই পিঙ্ক কালার গুলা কিন্তু জিরো হয়ে যাবে, মানে নেগেটিভ ভ্যালু সব জিরো হয়ে যাবে, নন নেগেটিভ হয়ে যাবে। এটা হচ্ছে রেলুর কাজ। এখানে দেখেন অ্যাবাউট হাফ অফ দ্য নিউরন আউটপুট জিরো। আমরা যদি একটু চিন্তা করি এখানে, যে আমরা যদি একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশনের কথা চিন্তা করি, এখানে যে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের কথা কেন বলা হলো, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন বললাম যে -1 থেকে +1 এর মধ্যে যদি ধরেন আপনি 4টা ভ্যালু পিক করবেন, দুইটা নেগেটিভ আসবে দুইটা পজিটিভ আসবে, দিস ইজ কল ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। তো আপনি যদি এরকম চিন্তা করেন যে অ্যাবাউট হাফ অফ দ্য নিউরন আউটপুট জিরো, মানে যদি আপনি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করেন তাহলে অর্ধেক ভ্যালু নেগেটিভ আসবে, অর্ধেক ভ্যালু পজিটিভ আসবে। অর্ধেক ভ্যালু যদি নেগেটিভ আসে আলটিমেটলি সেগুলোর ভ্যালু কিন্তু জিরো হয়ে যাবে রেলুতে। হি ইউনিফর্ম compensates for this by choosing a stable variance, helping stable forward propagation, stable gradients, faster learning, reduce vanishing gradient problem। এইখানে দেখেন আপনার এখানে যে রেঞ্জ, আপনার হি ইউনিফর্মের যে ইনিশিয়ালাইজেশন মাইনাস থেকে প্লাসের দিকে আমরা যে ভ্যালুটা পাইলাম, এখান থেকে যদি আপনি এটা ইউনিফর্মলি ইনিশিয়ালাইজ করেন, এখানকার ধরেন ওই যে বললাম যে 4টা ভ্যালু, আপনার দুইটা নেগেটিভ দুইটা পজিটিভ, দুইটা নেগেটিভ ভ্যালু যেটা আসবে দুইটা পজিটিভ ভ্যালু যা ছিল তাই আসবে। তো এইটার সাথে আসলে এই হি ইউনিফর্মের একটা আলাদা সম্পর্ক আছে। যেমন এখানে যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করার কারণে নেগেটিভ এবং পজিটিভ ভ্যালুর সংখ্যা প্রায় সমান, সংখ্যাটা সমান। এবং এইটা যদি আমরা করি এখানে, তাহলে অর্ধেক ভ্যালু
নেগেটিভ, অর্ধেক ভ্যালু পজিটিভ। তো এইটা একটা আপনার খুব ভালো আসলে রিলেশন মেনটেন করে আপনার রেলুর সাথে হি ইউনিফর্মে। সেই কারণেই কিন্তু আসলে রেলুর সাথে হি ইউনিফর্মটা ইউজ ডিফল্ট এটা করাই হয় সবসময়। মানে বোঝাতে পেরেছি? আমি আরেকবার সংক্ষেপে বলি। সেটা হচ্ছে হি ইউনিফর্মে যেটা দেখছি যে আমরা এখানে যে হি ইউনিফর্মের নাম্বার অফ নোডের সাথে ক্যালকুলেশন করে যে ভ্যালুটা পাইলাম আলটিমেটলি ওটার নেগেটিভ থেকে পজিটিভ ভ্যালু পাবো, এবং যদি আমরা ইউনিফর্মলি ওয়েট ইনিশিয়ালাইজ করি তাহলে এখান থেকে আমরা হচ্ছে যতগুলা ওয়েট ইনিশিয়ালাইজ করবো অর্ধেকটা পাবো হচ্ছে নেগেটিভ দিকে, অর্ধেকটা পজিটিভ দিকে। আর অর্ধেক নেগেটিভ পাইলে অর্ধেকটা জিরো হয়ে যাবে, আর অর্ধেক পজিটিভ পাইলে পজিটিভ হবে, যেটা আমাদের কাজ করার জন্য আসলে রেলওতে খুব সুবিধা, খুব ভালো একটা রেজাল্ট দিতে পারে। সেই কারণে আমরা কিন্তু রেলের সাথে ইউনিফর্মটাকে এটা কাজ করে রাখি। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের থিম। তো আমরা এখানে যেটা দেখলাম যে রেলোর সাথে হি ইউনিফর্ম আসলে কেন ইনিশিয়ালাইজ করা হয়, অন্যটা করলে যে হবে না তা না, এটা করলে রেজাল্টটা ভালো আসার পসিবিলিটি বাড়বে। আমার মনে হয় আমি ক্লিয়ার করতে পেরেছি। এরপরে দেখেন, আমরা যদি এর পরের হিসাবগুলোয় চলে যাই, আমরা এখন এই নেটওয়ার্কটাকে আরেকটু চেঞ্জ করে দেখতে পারি কিনা। এখানে কি বলা আছে একটু দেখি। আহ এটা তো আমরা বললাম, তাই না? দেখেন, এটার দুইটা এক্সটেনশন আছে কিন্তু কোড দেওয়া নাই। আমরা যদি এখন এই প্রবলেমটাকে 15টা হিডেন লেয়ার দিয়ে দেখি, দেখেন একটু খেয়াল করেন। ফর এক্সাম্পল, বিলো ইজ এ লাইন প্লট অফ ট্রেনিং এন্ড টেস্ট অ্যাকুরেসি ফর দ্য সেম মডেল। ওই একই মডেলের মধ্যে আমরা 15টা হিডেন লেয়ার ইউজ করব। দেখেন, আমরা কিন্তু 10তে করেছিলাম একটা দিয়ে রেজাল্ট মোটামুটি পেয়েছিলাম, 10তে যখনই 5টা করলাম রেজাল্ট কিন্তু পুরো আনস্টেবল হয়ে গেল। এখন আমরা 5টা লেয়ার দিয়েই আমরা রেলু ইউজ করলাম, সেখানে কিন্তু আমরা ভালো রেজাল্ট পেয়েছি। এখন আরো টেস্ট করে দেখা হচ্ছে যে রেলুতে তো ভালো করলোই 5টা লেয়ারে, এখন যদি রেলুতেই আমরা 15টা লেয়ার দিই তাহলে কি ঘটনা ঘটবে? 15টা হিডেন লেয়ার, দেখেন তো কি হয়। 15টা হিডেন লেয়ার যদি আমরা দিই, এই কোডটা কিন্তু করে দেওয়া নেই বইয়ে, কিন্তু বলা আছে আমরা এটা যদি এক্সটেনশন করি, এখানে কোডটা করে দিয়েছি আমি। এখানে 15টা লেয়ার দেবো, আগে তো ছিল আপনার এটা একটা আর হচ্ছে 4টা, এই ছিল আমাদের টোটাল 5টা হিডেন লেয়ার। ঠিক আছে, টোটাল পরে হচ্ছে আবার আমরা বাড়িয়ে এই 10টা দিয়ে ফেলছি, তাহলে টোটাল হচ্ছে 15টা হিডেন লেয়ার। এই 15টা 10টার 5টা আগের 15টা হিডেন লেয়ার দেওয়ার কোনো চেঞ্জ করে না, এবং এটার সাথে ইউনিফর্ম ইউজ করা হয়েছে। যদি আমরা করি, দেখেন রেজাল্ট কিন্তু এখনো স্টেবল আছে, 0.85 0.84 রেজাল্ট কিন্তু ওর থেকে একটু বেড়েইছে বড়, তাই কি বললাম, রেজাল্ট কিন্তু এখনো স্টেবল। তার মানে ভ্যানিশিং গ্রেডের প্রবলেম রেলোর জন্য অকার করতে পারছে না, এটা তো আমরা নিশ্চিত। এখন 5টা ইউজ করে 10তে পারলো না, 5টা ইউজ করে রেলতে পারলো, আমরা লেয়ারটাকে আরো বাড়ালাম 5টা থেকে 15টা, এখনো পারছে, তার মানে কিন্তু সেটা কাজ করছে। ঠিক আছে, এটা মোটামুটি প্রুফ হয়ে যায়। এরপরে দেখেন, আমরা কি বলে এখন, এটা তো গেল একটা। এরপরে বলে, below is a line plot of training and test accuracy over epoch with the same model with 20 layers, showing that the convergence is no longer capable of learning the problem. এখন যদি আপনি 20টা দেন তাহলে কি ঘটনা ঘটবে? লেয়ার বাড়াবো 20টা, এই যে 20টা হিডেন লেয়ার, তার মানে আলটিমেটলি কি হবে? সব একই আছে, আপনি এখান থেকে এই পর্যন্ত ধরলে 20টা হিডেন লেয়ার, 5টা করেছিলাম, 15টা করেছিলাম, 20টা। রেজাল্ট যদি আপনি দেখেন, রেজাল্ট কিন্তু আনস্টেবল। এর কারণটা কি আপনি কি বলবেন? এটা ভ্যানিশিং গ্রেডিয়েন্টের কারণে? না, এটা ভ্যানিশিং গ্রেডিয়েন্টের কারণে না, কারণ ভ্যানিশিং গ্রেডিয়েন্টের কারণে যদি হয়তো আমরা 15তে ধরা পড়ে যেত, 5টাতে তো পড়তো, 15টাতে তো মাস্ট পড়তো, আমরা 20টা দিচ্ছি, এটা ভ্যানিশিং গ্রেডিয়েন্টের কারণে হচ্ছে না। এই আনস্টেবিলিটি হচ্ছে আননেসেসারি লেয়ার বাড়ানোর জন্য, যেটা দরকার নাই। আমার যে ডেটা সেট, সেই ডেটা সেটটা অনেক সিম্পল ডেটা সেট, সেই ডেটা সেটে আপনি যদি এরকম হিউজ লেয়ার বাড়াইতে থাকেন সেটাও কিন্তু প্রবলেম। মানে এই 20টা দিয়ে এখানে বোঝানোর যেটা চেষ্টা করা হচ্ছে যে আপনি ইচ্ছা করলেই শুধু যে লেয়ার বাড়াইতে থাকবেন, বিষয়টা তা না। আপনার জন্য যে লেয়ার যত যে পর্যন্ত দরকার সেই পর্যন্ত আপনি রাখবেন, সাথে আপনি রিয়েলি ইউজ করবেন ভ্যানিশিং গ্রেডিয়েন্টটাকে অ্যারাইজ না করতে পারে সে কারণে রিয়েলি ইউজ করবেন। কিন্তু আপনি ইচ্ছা মতো, আপনার প্রবলেম ছোট, প্রবলেমের কমপ্লেক্সিটি খুবই
কম, আপনি এর জন্য যদি লেয়ার এভাবে বাড়াইতেই থাকেন সেটা কিন্তু আসলে গুড সলিউশন না। লেয়ার এত বাড়ানো যাবে না, কিন্তু আপনি যে পর্যন্ত বাড়াবেন সেই পর্যন্ত আপনার হচ্ছে রেলু ওটাকে সলভ করতে পারে। এই প্রবলেমটা অ্যারাইজ করেছে রেলুর কারণে না, এটা আসলে আনস্টেবিলিটি হয়েছে আননেসেসারি লেয়ার বাড়ানোর কারণে। রেলু গ্রেডিয়েন্ট, সরি, রেলু গ্রেডিয়েন্টটাকে কমায় না, আসলে সবসময় ওয়ানই থাকে এবং আলটিমেটলি ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম অ্যারাইজ করবে না রেলুর ক্ষেত্রে, কিন্তু এই আনস্টেবিলিটি হয়েছে আননেসেসারি লেয়ার বাড়ানোর কারণে। তো আননেসেসারি কিন্তু আমাদের লেয়ার বাড়ানো যাবে না, এটা আনস্টেবিলিটি ক্রিয়েট করতে পারে। তবে যদি আমাদের প্রয়োজনের ক্ষেত্রে প্রবলেমের কমপ্লেক্সিটির জন্য লেয়ার লাগে, তাহলে আমরা কিন্তু লেয়ার বাড়াতে পারি, সেই ক্ষেত্রে আমাদের রেলও ভালো সাপোর্ট দেবে। কিন্তু আননেসেসারি যদি লেয়ার বাড়াই, প্রবলেম সহজ, লেয়ার বাড়াতেই থাকলাম, নেটওয়ার্ক আনস্টেবল হয়ে যাবে। তবে এর মানে এই না যে রেল হচ্ছে ভ্যানিশিং গ্রেড সলভ করতে পারছে না, রেলও ভ্যানিশিং গ্রেড সলভ করতে পারছে, আমরা এর আগে সেটা লেয়ার বাড়িয়ে দেখেছি। তা আমরা এখানে মোটামুটি ভাবে আজকে কি দেখলাম দেখেন, আমরা প্রথমে যেটা দেখলাম যে আসলে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম কি, ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম কেন অ্যারাইজ করছে, আমাদের যে অ্যাক্টিভেশন ফাংশন গুলো খুব পপুলার সিগময়েড, ট্যান, সেগুলো আসলে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেমকে কিভাবে হ্যান্ডেল করতে পারছে। সিগময়েড এর অবস্থা আসলে ভালো না ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম হ্যান্ডেল করার জন্য, ট্যান কিছুটা হ্যান্ডেল করতে পারে কিন্তু একসময় যে ফেল করে। রেলু ওটা খুব ভালো মতো হ্যান্ডেল করতে পারে, সেটা আমরা দেখেছি। এবং একটা রেলু ফাংশন কিভাবে কাজ করে সেটার কোডিং এবং গ্রাফটা আমরা কিন্তু দেখার চেষ্টা করেছি। ঠিক আছে, এবং দেখেন যে রেলুর ক্ষেত্রে আমাদের ভ্যালু কিন্তু জিরোর নিচে না, জিরো অথবা পজিটিভ ভ্যালু আছে। এবং আমরা যদি এখানে একটু দেখি আমাদের যে ফাংশন গুলো আছে সিগময়েডের ক্ষেত্রে, আমাদের ভ্যালু কিন্তু আসলে কি হচ্ছে দেখেন, ভ্যালু কিন্তু আসলে জিরোর নিচে নামছে না, নেগেটিভ ভ্যালু থাকতে পারে কিন্তু হচ্ছে জিরোর নিচে না। ঠিক আছে, পজিটিভ ভ্যালু তো আছে, ট্যানতে হচ্ছে জিরোর নিচেও নামবে, আবার হচ্ছে নেগেটিভ ভ্যালু থাকতে পারে, পজিটিভ ভ্যালু তো আছে। আর রেলুর ক্ষেত্রে জিরোর নিচেও নামবে না, জিরোর নিচে নামবে না, নেগেটিভ ভ্যালু থাকবে না। ঠিক আছে, এই বিষয়গুলা আমাদের হচ্ছে দেখতে হবে। ঠিক আছে, তো আমরা হলো এইখানে আমরা মোটামুটি ভাবে সেটা দেখলাম যে রেলওয়ে অ্যাক্টিভেশন ফাংশনটা কিরকম। এবং এরপরে আমরা একটা প্রবলেমকে সলভ করতে চাই যে আমাদের আসলে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম সিগময়েড এবং ট্যান্টের ক্ষেত্রে কিভাবে কাজ করছে, রেলও কিভাবে সলভ করে। তো আমরা এই রকমের একটা হচ্ছে বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম ডেটা সেট তৈরি করেছি এবং সেইটাকে আমরা প্রথমেই ট্যান্ট অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে আমরা হচ্ছে একটা লেয়ার দিয়ে সলভ করার চেষ্টা করেছি। আমরা মোটামুটি ভাবে একটা ভালো রেজাল্ট পেয়েছি, তবে ইপক ছিল 400, অ্যারাউন্ড 400-র উপরে আমাদের মোটামুটি নেটওয়ার্কটা কনভার্জ হচ্ছে। এরপরে আমরা যখন এইটাকে লেয়ার বাড়িয়ে দিলাম ভ্যানিশিং গ্রেডিয়েন্টটাকে কিভাবে কাজ করছে সেটা দেখার জন্য, সেইখানে যেটা দেখা গেল যে আমরা হচ্ছে 5টা লেয়ার যখন দিলাম হিডেন লেয়ারের, সেই ক্ষেত্রে আমরা কিন্তু রেজাল্টটা আনস্টেবল পাচ্ছি। তারপরে আমরা হচ্ছে রেলু ইউজ করবো যে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট রেলু দিয়ে সলভ হয় কিনা, আমরা সিগমার্ট কিন্তু দেখিনি এখন, সিগমার্টে আরো খারাপ রেজাল্ট আসবে টেন্থের থেকেও। এরপরে এই টেন্থের এই প্রবলেম সলভ করার কারণে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট, টেন্থের প্রবলেম বলা যাবে না, ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম টেন্থ দিয়ে সলভ না হওয়ার কারণে আমরা কিন্তু রেলোটাকে ইউজ করলাম 5টা হিডেন লেয়ার দিয়ে, আমরা কিন্তু রেজাল্ট অনেক ভালো পেয়েছি। মানে আসলে ট্যান ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম ঠিক মতো হ্যান্ডেল করতে পারে না, যেটা রেলু করতে পারে সেটা কিন্তু আমরা দেখলাম। এখানে 5টা নোট ছিল, এরপরে আমরা এক্সটেনশন দিয়ে এখানে 15টা হিডেন লেয়ার তৈরি করে দেখার চেষ্টা করেছি। এখানে আমরা কিন্তু 15টা দিয়েও ভালো রেজাল্ট পেয়েছি এবং অ্যারাউন্ড 100 একটু বেশি, 100-র একটু কাছাকাছি দিয়ে আমরা কিন্তু নেটওয়ার্কটাকে স্টেবল পেয়েছি। তার মানে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেমকে রেলও হেল্প মানে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে। ঠিক একইভাবে আমরা যদি 20টা হিডেন লেয়ার দিয়ে যখন দেখছি তখন কিন্তু আমরা আনস্টেবল দেখাচ্ছে। এই আনস্টেবিলিটি আলটিমেটলি আমাদের ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেমের কারণে না, ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম সলভ হচ্ছেই, সেটা রেলো দিয়ে আমরা করতে পারছি, কিন্তু এটা হচ্ছে অযথাই আমাদের প্রবলেম ছোট, প্রবলেম কমপ্লেক্স কম, কিন্তু সেইটাকে আমরা খুব বেশি আসলে লেয়ার দিয়ে ওভারফিট করে ফেলছি, সে কারণে প্রবলেমটা হচ্ছে। আননেসেসারি লেয়ার ইউজ করা যাবে না, নেটওয়ার্ক ওভারফিট হয়ে যাবে, আনস্টেবল হয়ে যেতে পারে, সেটা এখানে দেখানো হচ্ছে। এই ছিল আমাদের মোটামুটি ভাবে এইটার লেকচার। এবং আরেকটা জিনিস দেখিয়েছিলাম সেটা হচ্ছে যে আমাদের রেলুর সাথে হি ইউনিফর্ম ইনিশিয়ালাইজেশন, আমরা যে ওয়েট ইনিশিয়ালাইজ করি সেটা কেন দরকার। আসলে রেলুর জন্যই হি ইউনিফর্ম
ওয়েট ইনিশিয়ালাইজেশন টেকনিকটা তৈরি করা হয়েছে এর মতো করে রেলুর মতো করে হিসাব করে, যেন অর্ধেক ভ্যালু পজিটিভ এবং অনেকটা অর্ধেক ভ্যালু আমাদের নেগেটিভ দিকে কাজ করে, এবং এভাবে আমরা রেলুতে পজিটিভ নেগেটিভ ভ্যালুর কম্বিনেশন গুলো ঠিক রাখতে পারি। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের লেকচার ছিল। আজকের লেকচারে মূলত আমরা আমাদের ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম সলভ করার যে ওয়ে, আমরা সিগময়েড এবং ট্যান দিয়ে সেটাকে আসলে সলভ করতে পারছি না, আমরা কিন্তু রেলুর শরণাপন্ন হতে হচ্ছে, এবং রেলু কিভাবে এটাকে সলভ করে সেইটা নিয়ে আমরা কিন্তু ডিটেলস আজকে আলোচনা করেছি। আশা করছি বুঝতে পেরেছেন। এখানে বেশ কিছু থিওরি ছিল, আমি সেগুলোকে ফিগার দিয়ে চটপট করে আপনাদেরকে দেখিয়েছি। তো আমরা যেটা দেখলাম যে রেলু ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেমকে কিভাবে ফিক্স আপ করতে পারে এবং কিভাবে সলভ করতে পারে। থ্যাংক ইউ।